সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আমি অংশীদারি কারবার ক্লাস 10-এর এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। এটা আমার অংশীদারি কারবারের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি এই চ্যাপ্টারের অংশীদারি কারবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং অঙ্ক কিভাবে করতে হবে সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। আজকে আমি এই চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার আগে সেই প্রথম ভিডিওটা দেখে নেবে, তাহলে অঙ্কগুলো বুঝতে আরও সুবিধা হবে। আমি প্রথমেই যে অঙ্কটা আলোচনা করব, অঙ্কটা দেখো কি বলেছে। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করে। এখানে অঙ্কটা ভালো করে বুঝে নাও। কি বলেছে, 3জন বন্ধু, 3জনের মূলধন দেওয়া আছে। একজন 1,20,000, একজন 1,50,000, একজন 1,10,000 টাকা ব্যবসায় দিয়েছেন। এবার 3জন বন্ধু, একজন হচ্ছে ড্রাইভার, বাস কিনেছেন, বাসের ড্রাইভার একজন, আর 2জন কন্ডাক্টর হিসাবে কাজ করে। ঠিক হয়েছে যে মোট যে আয় হবে, এখানে চুক্তিতে উল্লেখ করে দেওয়া আছে যে মোট যে আয় হবে তার 2/5 কাজের জন্য কি অনুপাতে ভাগ হবে, 3:2:2 অনুপাতে ভাগ হবে। আর বাকি যে টাকাটা থাকবে সেটা তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে আয়টা দুভাগে ভাগ হচ্ছে। কি, একটা অংশ হচ্ছে কাজের অনুপাতে ভাগ হচ্ছে, আর একটা অংশ হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে আমি আগের দিন যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে চুক্তিতে যেমন উল্লেখ করা থাকবে লভ্যাংশের বন্টন, সেইভাবে আমাদের করতে হবে। আর যদি কিছু বলে দেওয়া না থাকে তখন মূলধনের অনুপাতেই শুধু হতো। এক্ষেত্রে যেহেতু বলে দেওয়া আছে যে লভ্যাংশটা কিভাবে বন্টন হবে, তাহলে আমরা সেই রকমভাবে বন্টন করব। তো অঙ্কটা শুরু করি। প্রথমে কি করব, এই যে 3জন বন্ধু, 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বের করে নেব। প্রথমের হচ্ছে কত, 1,20,000 1,50,000 1,10,000, 3জন বন্ধুর মূলধন। তাহলে অনুপাতটা কত হবে, 12:15:11। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত পেয়ে গেলাম 12:15:11। এইবার আনুপাতিক সমষ্টিটা বের করে নেব। আনুপাতিক সমষ্টি বলতে কি না, এই অনুপাতের পদগুলো যোগ করলে কত হবে। তাহলে অনুপাতের পদগুলো যোগ করে দিই, 12 + 15 + 11, 3টে পদ। প্রথম পদটা 12, তারপরেরটা 15, তারপরে 11, যোগ করলে কত হবে, 38। এবার এখানে তারপরে আমরা কি লিখি, মোট আয়টা। এখানে এক মাসের শেষে মোট আয় কত দেওয়া আছে, 29,260 টাকা। তাহলে লিখব এক মাসের শেষে মোট আয় সমান 29,260 টাকা। তাহলে এক মাসের শেষে মোট আয় আমরা লিখলাম। এই আয়ের 2/5 কি, তাদের কাজের অনুপাতে ভাগ হবে, আর বাকিটা মূলধনের অনুপাতে। তাহলে প্রথমে এই আয়ের 2/5 কত বের করে নেব। তাহলে লিখব আয়ের 2/5 সমান, আয় কত, 29,260
তার 2/5 মানে একে কত দিয়ে গুণ করতে হবে? 2/5 দিয়ে। তাহলে 29,260 গুণিত 2/5। এবার এটা ক্যালকুলেশন করলে এত টাকা হবে। ক্যালকুলেশন করলে কত হবে? 11,704 টাকা। তাহলে আমরা কি পেলাম? আয়ের 2/5 অংশ এটা আমরা পেয়েছি। এই অংশটা মানে আয়ের 2/5 অংশ, এটা কি হবে? এই যে তিনজন বন্ধু তাদের কাজের অনুপাতে ভাগ হবে। তাহলে কাজের অনুপাতে কিভাবে ভাগ হচ্ছে সেটা দেওয়া আছে অনুপাতটা। তাহলে লিখব 3 বন্ধুর কাজের জন্য প্রাপ্ত লভ্যাংশের অনুপাত সমান, অনুপাতটা কত দেওয়া আছে? 3:2:2। তাহলে লিখে দেবো 3:2:2। এটা হচ্ছে কাজের অনুপাতে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত। তাহলে কাজের জন্য যে প্রাপ্ত লভ্যাংশ তার অনুপাতটা পেয়ে গেলাম, সেটা দেওয়া ছিল অনুপাতটা 3:2:2, সেটা লিখে নিলাম। এবার আনুপাতিক সমষ্টি, এইটার এই যে অনুপাতটা এর আনুপাতিক সমষ্টি কত হবে? এই অনুপাতের পদগুলো যোগ, প্রথমটা কত? 3 যোগ তারপরটা কত? 2 প্লাস তারপরটা কত? 2 যোগ করলে 7। এবার আমরা কি করব না, কাজের জন্য প্রথম বন্ধুর কত টাকা পাচ্ছে, দ্বিতীয় বন্ধু কত আর তৃতীয় বন্ধু কত সেটা বের করব। লিখব এখন কাজের জন্য প্রথম বন্ধু পাবেন সমান 2/5 অংশের যেটা কত ছিল 11,704, সেটাকে গুণ করতে হবে 11,704 গুণিত কাজের অনুপাতে প্রথম বন্ধুর অনুপাতের পদটা কত? 3 আর আনুপাতিক সমষ্টি কত? 7। তাহলে 3/7 দিয়ে গুণ হবে। তাহলে 11,704 গুণিত 3/7 এত টাকা। এটা ক্যালকুলেশন করলে কাটাকাটি করে গুণ করলে কত আসবে? 5,016 টাকা। তাহলে কাজের জন্য প্রথম বন্ধু কত টাকা পাবেন? 5,016 টাকা। লিখব কাজের জন্য দ্বিতীয় বন্ধু পাবেন সমান 11,704 গুণিত 2/7। এখানে 2টা কোথায় আসছে? দ্বিতীয় বন্ধুর যে অনুপাতে আছে 2 আর আনুপাতিক সমষ্টিটা হরে আসছে 7, তার মানে 2/7 দিয়ে গুণ হবে। তাহলে 11,704 গুণিত 2/7 টাকা। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 3,344 টাকা। একই রকমভাবে কাজের জন্য তৃতীয় বন্ধু পাবেন সমান 11,704 গুণিত 2/7 টাকা সমান 3,344 টাকা। তাহলে কাজের জন্য প্রথম বন্ধু কত টাকা পাবেন? 5,016 টাকা। দ্বিতীয় বন্ধু কত টাকা পাবেন? 3,344 টাকা। তৃতীয় বন্ধু কত টাকা পাবেন? 3,344 টাকা। এটা গেল কাজের জন্য। তাহলে বাকি টাকাটা যে মোট আয় হয়েছিল কত? 29,260 টাকা। তা থেকে কাজের জন্য ভাগ হয়েছে কত টাকা? 11,704 টাকা। তাহলে বাকি টাকাটা কত সেটা আগে বের করে নেব। তাহলে লিখব আয়ের বাকি অংশের পরিমাণ সমান, বাকি অংশটা কত হবে? মোট আয় কত ছিল? 29,260, সেখান থেকে বিয়োগ করতে হবে 11,704, তাহলে -11,704 টাকা। বিয়োগ করলে কত হবে? 17,556 টাকা। এই 17,556 টাকাটা কি হবে না তিনজন বন্ধুর মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এই 17,556 টাকাকে ভাগ করে দেবো তিনজন বন্ধুর মূলধনের অনুপাতে। মূলধনের অনুপাতটা প্রথমেই বের করে রেখেছিলাম, একদম প্রথমে কত ছিল? 12:15:11। তাহলে এই অনুপাতে ভাগ করে দেওয়া হবে তিনজন বন্ধু। তাহলে লিখব মূলধনের অনুপাতে প্রথম বন্ধু পাবেন সমান, এই টাকাকে গুণ করব 17,556 গুণিত মূলধনের অনুপাতে প্রথম বন্ধুর পদটা কত ছিল অনুপাতে? 12 আর আনুপাতিক সমষ্টি সেখানেই করে রেখেছিলাম কত? 38। তাহলে 12 আর 38 দিয়ে গুণ হবে
17,556 গুণিত 12 টাকা। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 5,544 টাকা। তাহলে মূলধনের অনুপাতে প্রথম বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ আমরা পেয়ে গেলাম 5,544 টাকা। একই রকমভাবে মূলধনের অনুপাতে দ্বিতীয় বন্ধু পাবেন কত টাকা, সেটা বের করব। কত হবে? 17,556, এটাকে গুণ করতে হবে। দ্বিতীয় বন্ধুর অনুপাতে কত ছিল? 15, আর আনুপাতিক সমষ্টি 38, তাহলে 15 38 দিয়ে গুণ করব। 17,556 গুণিত 15 38 টাকা, কাটাকাটি করলে এটা কত হবে? 6,930 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাতে কত টাকা পাবেন সেটা পেয়ে গেলাম। একই রকমভাবে তৃতীয় বন্ধুরটা বের করব। তাহলে লিখব মূলধনের অনুপাতে তৃতীয় বন্ধু পাবেন সমান 17,556 গুণিত অনুপাতে কত আছে তৃতীয় বন্ধুর? 11, আনুপাতিক সমষ্টি কত? 38, তাহলে 11 38 টাকা সমান, কাটাকাটি করে কত আসবে? 5,082 টাকা। তাহলে আমরা তিনজন বন্ধুর মূলধনের অনুপাতে কে কত পাবে পেলাম এবং কাজের অনুপাতে কে কত পাবে পেয়ে গেলাম। তাহলে এবার এই যে দুটো, প্রথম বন্ধু কাজের জন্য যে টাকা পেয়েছেন আর মূলধনের অনুপাতে যে টাকা পেয়েছেন, এই দুটো যোগ করলে প্রথম বন্ধু মোট কত টাকা পাবেন সেটা পেয়ে যাব। তাহলে লিখব প্রথম বন্ধুর মোট প্রাপ্ত টাকা সমান কত হবে? কাজের জন্য কত পেয়েছিলেন? 5,016 টাকা, আর মূলধনের অনুপাতে কত পেয়েছেন? 5,544 টাকা, এই দুটো যোগ। তাহলে 5,016 প্লাস 5,044 টাকা সমান 10,560 টাকা। একই রকমভাবে দ্বিতীয় আর তৃতীয় বন্ধুর করবে। দ্বিতীয় বন্ধুর মোট প্রাপ্ত টাকা সমান, দ্বিতীয় বন্ধু কত পেয়েছিল কাজের অনুপাতে? 3,344 টাকা, আর মূলধনের অনুপাতে কত? 6,930 টাকা। তাহলে এই দুটো যোগ, 3,344 প্লাস 6,930 টাকা সমান 10,274 টাকা। একই রকমভাবে তৃতীয় বন্ধুর মোট প্রাপ্ত টাকা সমান, তৃতীয় বন্ধু কাজের জন্য কত? 3,344, আর মূলধনের অনুপাতে কত? 5,082, দুটো যোগ, 3,344 প্লাস 5,082 সমান 8,426 টাকা। তাহলে এই হচ্ছে তিন বন্ধু কে কত টাকা পাবে সেটা নির্ণয় করতে বলেছে, সেটা করা হয়। তাহলে বোঝা গেছে অঙ্কটা কিভাবে করা হলো। এবার আমরা 9-এর অঙ্কটা দেখে নেব। 9-এর দাগের অঙ্কটা দেখো ভালো করে। কি বলেছে? বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসেব করে লিখি। এখানে আমরা আগের যে ক্লাসটা নিয়েছিলাম আমি, সেই ক্লাসেই যখন অংশীদারি কারবারের থিওরি পোর্শনটা নিয়ে আলোচনা করছিলাম, তখন কতগুলো জিনিস বলেছিলাম। অংশীদারি কারবার দু রকমের, অংশীদারি কারবারে দুটো ভাগ বলেছিলাম, একটা হচ্ছে সরল আর একটা মিশ্র। এই যে অঙ্কটা, এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক। মিশ্র অংশীদারি কারবারে কি বলেছিলাম? অংশীদারিগণ অর্থাৎ পার্টনাররা মূলধনটা বিভিন্ন সময়ের জন্য একই পরিমাণ মূলধন বিভিন্ন সময় নাও খাটাতে পারেন বা বিভিন্ন সময়ের জন্য খাটাতে পারেন। এক্ষেত্রে সেই মিশ্র অংশীদারি কারবারের যেভাবে মূলধনের অনুপাত বের করতে হয়, সেইভাবে মূলধনের অনুপাতটা বের করতে হবে। আমরা আগের ক্লাসেই আমি বলেছিলাম কিভাবে অনুপাতটা বের করতে হয়। দেখো, প্রথমে কি করতে হবে অঙ্কটা একটু বুঝে নাও। প্রদীপবাবু আর আমিনা বিবি, প্রদীপবাবু কত? 24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন, আর আমিনা বিবি হচ্ছে 30,000 টাকা।
5 মাস পরে প্রদীপবাবু হচ্ছে আরও 4,000 টাকা দিয়েছেন ওই ব্যবসায়, আমিনা বিবি আর কোনো টাকা দেননি। তাহলে এখানে মূলধনের অনুপাতটা কীভাবে বের করব? খেয়াল করো, প্রদীপবাবুর 24,000 টাকা প্রথম 5 মাস ব্যবসায় নিয়োজিত ছিল, 5 মাসের পরে তিনি আরও 4,000 দিয়েছেন, মানে তারপর 5 মাসের পরে প্রদীপবাবুর কত টাকা ব্যবসায় নিয়োজিত আছে? 24,000-এর সঙ্গে আরও 4,000 যোগ হবে, আরও এক্সট্রা 4,000 দিয়েছেন। তাহলে 24,000 তার সঙ্গে 4,000 যোগ করলে কত হয়? 28,000। তাহলে বাকি যে 7 মাস, তার পরবর্তী 7 মাস প্রদীপবাবুর কত? 28,000 টাকা ব্যবসায় নিয়োজিত ছিল। তাহলে টোটাল 12 মাসের মধ্যে 5 মাস হচ্ছে 24,000 টাকা করেছিল, আর বাকি 7 মাস হচ্ছে 28,000 টাকা ব্যবসায় নিয়োজিত ছিল। আমিনা বিবির কি হয়েছে? পুরোটাই 30,000 টাকা করে, পুরো 12 মাসটাই, মাঝে কোনো টাকা তিনি দেননি বা টাকা তুলেও নেননি। তাহলে এক্ষেত্রে কিভাবে অনুপাতটা বের করব, তাই তো? তাহলে প্রথমে প্রদীপবাবুর লিখব, প্রদীপবাবুর 24,000 টাকা 5 মাস ও 24,000 প্লাস 4,000 টাকা সমান 28,000 টাকা বাকি 7 মাস ব্যবসায় নিয়োজিত ছিল। আমিনা বিবির 30,000 টাকা 12 মাস ব্যবসায় নিয়োজিত ছিল। এবার অনুপাতটা বের করব। এখন প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান, তাহলে প্রথম 5 মাস কত প্রদীপবাবুর? 24,000 টাকা করে, তাহলে 24,000 গুণিত 5, যে সময়ের জন্য টাকাটা ছিল সেই সময়টা দিয়ে গুণ করতে হবে। তাহলে 24,000 টাকা কত মাস সময়ের জন্য? 5 মাস, তাহলে 5 দিয়ে গুণ হবে 24,000 গুণিত 5 প্লাস পরের 7 মাস কত? 28,000, তাহলে 28,000 গুণিত 7। তাহলে এই পুরোটা হবে প্রদীপবাবুর মূলধন। তাহলে প্রদীপবাবুর মূলধনটা কত হবে? 24,000 গুণিত 5 প্লাস 28,000 গুণিত 7 ইজ টু। এরপরে আমিনা বিবির মূলধন, আমিনা বিবি হচ্ছে 30,000 টাকায় দিয়েছিলেন একদম পুরো সারা বছর, কোনো টাকা তুলেননি বা কোনো টাকা জমা দেননি। তাহলে 30,000 টাকাটাই 12 মাসে, তাহলে 30,000 গুণিত 12, এটা হচ্ছে আমিনা বিবির মূলধন। তাহলে অনুপাতটা কি হলো? 24,000 গুণিত 5 প্লাস 28,000 গুণিত 7 ইজ টু 30,000 গুণিত 12। এটা ক্যালকুলেশন করে অনুপাতটা কত আসবে? আচ্ছা, প্রদীপবাবুরটা আসবে 24,000 গুণিত 5 প্লাস 28,000 গুণিত 7, এটা কত আসবে? 3,16,000 ইজ টু আমিনা বিবির কত? 3,60,000। অনুপাত করলে আসবে 79 ইজ টু 90। তাহলে প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান কত হলো? 79 ইজ টু 90। এবার আমরা আনুপাতিক সমষ্টিটা বের করে নেব। আনুপাতিক সমষ্টি কত হবে? এগুলো যোগ হবে, এই অনুপাতের পদগুলো। 79 প্লাস 90 সমান 169। আমাদের এবার কি করতে হবে? বছরের শেষে মোট লাভ। তাহলে লিখব বছরের শেষে মোট লাভ সমান 27,716 টাকা দেওয়া আছে, লিখে দেবো 27,716 টাকা। এখানে লভ্যাংশটা কিভাবে বণ্টিত হবে তার কোনো সুনির্দিষ্ট নীতি বলা নেই, তার মানে বলে দেওয়া না থাকলে আমরা কি করি? মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টন করে দিই। এখানে মূলধনের অনুপাতেই লভ্যাংশটা বণ্টিত হবে। তাহলে লিখব অতএব প্রদীপবাবুর প্রাপ্ত লভ্যাংশ সমান, এই মোট লাভকে গুণ করতে হবে 27,716 গুণিত অনুপাতে কত আছে? 79, আর আনুপাতিক সমষ্টি হচ্ছে 169। তাহলে 79/169 টাকা। এবার এটা কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে কত আসছে? 12,956 টাকা। তাহলে প্রদীপবাবুর প্রাপ্ত লভ্যাংশ কত হলো? 12,956 টাকা। একই রকমভাবে আমিনা বিবির প্রাপ্ত লভ্যাংশ বের করব। আমিনা বিবির প্রাপ্ত লভ্যাংশ সমান কত হবে? 27,716 গুণিত অনুপাতে কত আছে? 90। আমিনা বিবির যেটা অনুপাতে, মূলধনের অনুপাতে 90/169, যেটা আনুপাতিক সমষ্টি। তাহলে 90-এর 169 দিয়ে গুণ করা হবে, ক্যালকুলেশন করলে কত হবে? 14,760। তাহলে আমিনা বিবির প্রাপ্ত লভ্যাংশ হচ্ছে 14,760। তাহলে দুজনের প্রাপ্ত লভ্যাংশ পেয়ে গেলাম।
আমাদের যেটা চেয়েছে, প্রদীপবাবুর প্রাপ্ত লভ্যাংশ হচ্ছে 12,956, আমিনা বিবির প্রাপ্ত লভ্যাংশ হচ্ছে 14,760। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হবে বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পেরেছো মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধনের অনুপাতটা কিভাবে বের করতে হবে। যে পরিমাণ মূলধন যে সময়ের জন্য কেটেছে ব্যবসায়, সেই সময়টা দিয়ে গুণ করে তার প্রাপ্ত মূলধনটা বের করতে হবে, করে তাদের অনুপাতটা। তাহলে বোঝা গেছে এই অঙ্কটা 9টা। 11 অঙ্কটা এবার আমরা আলোচনা করব। 11 অঙ্কটা ভালো করে বুঝতে হবে, একটু বড় অঙ্ক আছে। তাহলে অঙ্কটা প্রথমে দেখে নাও কি বলেছে। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে লিখি। এখানে অঙ্কটা কি বলেছে একটু ভালো করে বুঝতে হবে, যে বছরের প্রথমেই একদম শুরুতে দুজন বন্ধু, একজন হচ্ছে শ্রীকান্ত আর একজনের নাম হচ্ছে সৈফুদ্দিন, এই দুজন বন্ধু কি করেছে না, একজন হচ্ছে 2,40,000 টাকা, আরেকজন 3 লাখ টাকা দিয়ে ব্যবসা একটা বাস কিনেছেন, মিনি বাস একটা বাস কিনেছেন। দুজনে মিলে বাসটা চালাতে শুরু করলেন এবং 4 মাস পরে আরেকজন বন্ধু পিটার, তাদের দুজনের বন্ধু, সে হচ্ছে 81,000 টাকা দিয়ে ওই ব্যবসাতে যোগ দিলেন তাদের সঙ্গে। সেই সময় কী করলেন, সৈফুদ্দিন আর শ্রীকান্ত তাদের যে মূলধনের অনুপাত, সেই অনুপাতে ওই 81,000 টাকাটা তারা দুজনে তুলে নিলেন ব্যবসা থেকে। এবার বছরের শেষে যে লাভ হবে, কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা হিসাব করতে হবে। তাহলে প্রথম 4 মাস শ্রীকান্ত আর সৈফুদ্দিনের 2,40,000 টাকা শ্রীকান্তের, আর সৈফুদ্দিনের হচ্ছে 3 লাখ টাকা ব্যবসায় নিয়োজিত ছিল। পরের 8 মাস তো শ্রীকান্ত এবং সৈফুদ্দিন দুজনেই কী করেছে, 81,000 টাকা যে পিটার দিয়েছিল সেখান থেকে সেই টাকাটা তারা তুলে নিয়েছে মূলধনের অনুপাতে। তাহলে পরের 8 মাস শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের টাকা কমে যাবে। কতটা পরিমাণ কমবে আমরা হিসাব করে পেয়ে যাব। এবং পিটারের হচ্ছে ওই বাকি 8 মাস ব্যবসায় নিয়োজিত ছিল। তাহলে মূলধনের অনুপাতটা বের করার আগে আমাদের কি করতে হবে, শ্রীকান্ত আর সৈফুদ্দিন 4 মাস পরে কত টাকা তুলে নিয়েছে সেটা আগে জানতে হবে, কে কত টাকা তুলেছেন। তাহলে প্রথমে কি লিখব, শ্রীকান্ত আর সৈফুদ্দিনের দুজনের মূলধনের অনুপাতটা আগে বের করব। প্রথমে হচ্ছে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন, এদের দুজনের মূলধনের অনুপাতটা বের করব। তাহলে লিখব শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত সমান, শ্রীকান্ত কত টাকা 2,40,000 ইজ টু সৈফুদ্দিন কত 3 লাখ, 3 লাখ, এটা অনুপাত কত হবে 4:5। তাহলে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত সমান কত পেলাম 4:5। আনুপাতিক সমষ্টিটা বের করব। আনুপাতিক সমষ্টি কত হবে, এই দুটো পদের যোগ 4 + 5 = 9। এখন 4 মাস পরে পিটার যোগ দিলে এরা দুজনে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন কি করেছে, ওই টাকাটা পিটার যে টাকাটা ব্যবসায় নিয়োজিত করছে সেইখান থেকে তাদের মূলধনের অনুপাতে টাকাটা তুলে নিয়েছেন। তাহলে শ্রীকান্ত টাকা তুলে নেন সমান কত টাকা তুলে নেন, এই যে পিটার যে টাকাটা দিয়েছেন, কত টাকা দিয়েছেন 81,000, সেটার মূলধনের অনুপাতে তুলে নেন। তাহলে 81,000 ইন্টু কত টাকা তুলে নেন শ্রীকান্ত, 81,000 ইন্টু মূলধনে কত শ্রীকান্তের অনুপাতে 4, আর আনুপাতিক সমষ্টি 9, 4 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 81,000 গুণিত 4 9 টাকা, এটা ক্যালকুলেশন করলে কত হবে 36,000 টাকা। তাহলে শ্রীকান্ত কত টাকা তুলে নেন 36,000 টাকা। এবার সৈফুদ্দিন কত টাকা তুলে নেন, সৈফুদ্দিন টাকা তুলে নেয় সমান 81,000
গুণিত সৈফুদ্দিনের অনুপাতে কত 5, আর আনুপাতিক সমষ্টি 9, 5-এর 9 দিয়ে গুণ হবে, গুণিত 5-এর 9 টাকা সমান 45,000 টাকা। তাহলে 4 মাস পরে শ্রীকান্ত কত টাকা তুলে নেন? 36,000 টাকা। আর সৈফুদ্দিন কত টাকা তুলে নেন? 45,000 টাকা। তাহলে এবার দেখো 1 বছরের মূলধন কার কত টাকা ব্যবসায় নিয়োজিত ছিল সেটা আমরা লিখছি। তাহলে লিখব শ্রীকান্তের 2,40,000 টাকা 4 মাস, ও তারপরের 8 মাস কী হয়েছে, এই 36,000 টাকা তুলে নিয়েছেন, তাহলে 2,40,000 থেকে 36,000 কমে যাবে, তাহলে 2,40,000 মাইনাস 36,000 টাকা সমান 2,04,000 টাকা 8 মাস ব্যবসায় নিয়োজিত ছিল। তাহলে লিখলাম শ্রীকান্ত 2,40,000 টাকা 4 মাস, আর 2,40,000 থেকে 36,000 তুলে নিলে 2,04,000 টাকা বাকি 8 মাস ব্যবসায় নিয়োজিত ছিল। শ্রীকান্তের হলো। এবার সৈফুদ্দিনের কত? 3 লাখ টাকা প্রথম 4 মাস, আর পরের 8 মাস কি হয়েছে, কত হাজার টাকা তুলে নিয়েছে? 45,000 টাকা। তাহলে 3 লাখ থেকে 45,000 বিয়োগ করলে কত? 2,55,000, সেটা 8 মাস। তাহলে সৈফুদ্দিনের লিখব সৈফুদ্দিনের 3 লাখ টাকা 4 মাস ও 3 লাখ মাইনাস 45,000 টাকা মানে 2,55,000 টাকা 8 মাস ব্যবসায় নিয়োজিত ছিল। পিটার তো 4 মাস পরে যোগ দিয়েছে 81,000 টাকা নিয়ে, তাহলে পিটারের পুরো টাকাটাই 8 মাস ছিল, প্রথম 4 মাস কোনো টাকা নিয়োজিত ছিল না। তাহলে লিখব পিটারের 81,000 টাকা 8 মাস ব্যবসায় নিয়োজিত ছিল। তাহলে তিনজনের কোন সময়ের জন্য কত টাকা নিয়োজিত ছিল সেগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা তিনজনের মূলধনের অনুপাতটা বের করতে পারব। তাহলে লিখব এখন শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত সমান যার যে পরিমাণ টাকা যত সময়ের জন্য ছিল সেটা দিয়ে গুণ করে মোট মূলধনটা দিয়ে এবার অনুপাত হবে। তাহলে প্রথমে শ্রীকান্তেরটা লিখছি। শ্রীকান্তের হচ্ছে 2,40,000 টাকা 4 মাস, তাহলে 2,40,000 গুণিত 4 প্লাস 2,04,000 হচ্ছে 8 মাস, তাহলে 2,04,000 গুণিত 8, এটা গেল শ্রীকান্তের, এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইজ টু। এবার সৈফুদ্দিনের 3 লাখ টাকা প্রথম 4 মাস, তাহলে 3 লাখ গুণিত 4 প্লাস তারপরের 8 মাস কত? 2,55,000, তাহলে 2,55,000 গুণিত 8, এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইজ টু। পিটারের হচ্ছে 81,000 টাকায় 8 মাস, তাহলে 81,000 ইন্টু 8। তাহলে এই হচ্ছে শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত। এবার এটা ক্যালকুলেশন করে আসলে কত আসবে? 4:5:1, এটা ক্যালকুলেশন। তাহলে শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত পেলাম কত? 4:5:1। আমরা আনুপাতিক সমষ্টিটা বের করে নেব। আনুপাতিক সমষ্টি কত হবে? এই পদগুলোর যোগ 4 + 5 + 1 মানে 10। তাহলে আনুপাতিক সমষ্টি হচ্ছে 10। তাহলে তিন বন্ধুর আমরা অনুপাত পেয়ে গেছি, শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত পেয়ে গেছি। এবার আমরা লিখব কি? বছরের শেষে মোট লাভ কত দেওয়া আছে? 39,150 টাকা, লিখে দেবো 39,150 টাকা। এবার প্রত্যেকের লভ্যাংশটা বের করব। তাহলে শ্রীকান্তর প্রাপ্ত লভ্যাংশ সমান কী হবে? এই মোট লাভটাকে গুণ করতে হবে আনুপাতিক ভাগহার দিয়ে। শ্রীকান্তের আনুপাতিক ভাগহার কত? 4/10, 4 হচ্ছে অনুপাতে আছে আর 10টা হচ্ছে আনুপাতিক সমষ্টি। তাহলে শ্রীকান্তর প্রাপ্ত লভ্যাংশ সমান 39,150 গুণিত 4/10 টাকা। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 15,660 টাকা। এরপর সৈফুদ্দিনের প্রাপ্ত লভ্যাংশ সমান মোট লাভ 39,150 গুণিত সৈফুদ্দিনের আনুপাতিক ভাগহার কত আছে? 5/10, অনুপাতে হচ্ছে 5, আনুপাতিক সমষ্টি হচ্ছে 10, তাহলে 5/10 দিয়ে গুণ হবে এত টাকা। ক্যালকুলেশন করলে কত হবে? 19,575 টাকা। তাহলে সৈফুদ্দিনের প্রাপ্ত লভ্যাংশ পেয়ে গেলাম। এবার পিটারের, তাহলে পিটারের প্রাপ্ত লভ্যাংশ সমান কত হবে? মোট লাভ যেটা তাকে পিটারের আনুপাতিক ভাগহার দিয়ে 39,150 গুণিত পিটারের আনুপাতিক ভাগহার কত? 1/10, অনুপাতের লাস্ট পিটারের অংশ কত? 1, আর হচ্ছে আনুপাতিক সমষ্টি হচ্ছে 10, 1/10 দেখুন মানে 3,915 টাকা। তাহলে তিনজনেরই
প্রাপ্ত লভ্যাংশ পেয়ে গেলাম, কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে শ্রীকান্তর প্রাপ্ত লভ্যাংশ কত, 15,660 টাকা। সৈফুদ্দিনের প্রাপ্ত লভ্যাংশ কত, 19,575 টাকা। আর পিটারের প্রাপ্ত লভ্যাংশ কত, 3,915 টাকা। এই হলো 11 অঙ্কটা, সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কটা দেখে নিই কি বলেছে। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিলেন? এখানে প্রথমে অরুণ আর অজয় দুজনেই 24,000 টাকা আর একজন 30,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন। একদম প্রথমে ব্যবসার শুরুতে অরুণ 24,000 টাকা আর অজয় 30,000 টাকা দিয়েছিলেন। কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়েছেন। এখানে আমাদের অঙ্কে জানতে চেয়েছে যে কত মাস পরে অরুণ ওই 12,000 টাকাটা দিয়েছেন এবং বছরের শেষে যে 14,030 টাকা লাভ হলো তা থেকে অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেয়েছে। তো এক্ষেত্রে আমরা প্রথমে যেটা জানতে চেয়েছে মানে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকাটা দিয়েছেন সেটা ধরে নেব, যে ধরি অরুণ এক্স মাস পরে আরও 12,000 টাকা ব্যবসায় দিয়েছিলেন। তাহলে অরুণ হচ্ছে এক্স মাস পর আরও 12,000 টাকা ব্যবসায় দিয়েছেন, এটা ধরে নিলাম। তাহলে অরুণের 24,000 টাকা প্রথম এক্স মাস ব্যবসায় নিয়োজিত ছিল এবং তারপরে আরও 12,000 টাকা দেওয়ার ফলে 24,000-এর সঙ্গে আরও 12,000 যোগ হয়ে যাবে। যোগ হয়ে যেটা হবে 36,000 টাকা, সেটা আরও 12 মাইনাস এক্স মাস। 1 বছর 12 মাসে তার এক্স মাস পর থেকে 36,000 টাকা মানে 12 মাইনাস এক্স মাস ব্যবসায় নিয়োজিত ছিল। তাহলে লিখব অরুণের 24,000 টাকায় এক্স মাস ও 24,000 প্লাস 12,000 টাকা সমান 36,000 টাকা 12 মাইনাস এক্স মাস ব্যবসায় নিয়োজিত ছিল। আর অজয়ের ক্ষেত্রে দেখো, অজয়ের কি 30,000 টাকাটাই পুরো 12 মাস ধরেই কেটেছে। তাহলে লিখব অজয়ের 30,000 টাকা 12 মাস ব্যবসায় নিয়োজিত ছিল। এক্ষেত্রে আমরা মিশ্র যে অংশীদারি কারবার সেই অনুযায়ী মূলধনের অনুপাতটা বের করতে হবে। যে পরিমাণ টাকা যে মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল সেটা গুণ করে তার অনুপাত। তাহলে এখানে লিখব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। কি লিখব? অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত সমান অরুণের টাকাটা প্রথম এক্স মাস 24,000 টাকা, পরের 12 মাইনাস এক্স মাস হচ্ছে 36,000 টাকা। তাহলে অরুণের মোট মূলধন কত হবে? 24,000 ইন্টু এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস এক্স, এটা হলো ইজ টু অজয়ের কি পুরো 12 মাসটাই 30,000 টাকা। তাহলে 30,000 ইন্টু 12, এখান থেকে আমরা অনুপাতটা বের করব। অনুপাতটা কত আসবে ক্যালকুলেশনটা করবে তোমরা, যেটা কমন পোর্শন আছে দুটো থেকে সেটা বাদ দিয়ে দেবে, দিয়ে এটা আসবে 36 মাইনাস এক্স ইজ টু 30। তাহলে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কত আসলো? 36 মাইনাস এক্স ইজ টু 30। ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ কীভাবে হলো। তাহলে এটা হচ্ছে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। এবার আমরা আনুপাতিক সমষ্টিটা বের করে নেব। আনুপাতিক সমষ্টি কত হবে? ওই দুটো পদ যোগ করতে হবে, 36 মাইনাস এক্স আর 30। তাহলে লিখব 36 মাইনাস এক্স প্লাস 30 সমান 66 মাইনাস এক্স। তাহলে আনুপাতিক সমষ্টিটা পেয়ে গেলাম।
বছরের শেষে কত লাভ হয়েছে? 14,030 টাকা। তাহলে লিখব বছরের শেষে মোট লাভ সমান 14,030 টাকা। এইবার এই 14,030 টাকাটা কিভাবে ভাগ হবে? লভ্যাংশটা কিভাবে হবে? চুক্তির কোনো উল্লেখ নেই, তার মানে আমরা প্রথম দিন বলেছিলাম ক্লাসে যে যদি কোনো উল্লেখ না থাকে তাহলে মূলধনের অনুপাতে টাকাটা ভাগ হবে। তাহলে এই 14,030 টাকা যেটা মোট লাভ, এটা কি অনুপাতে ভাগ হবে? অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাতে। তাহলে অরুণের প্রাপ্ত লভ্যাংশ সমান কত হবে? এই যে মোট লাভ 14,030 গুণিত, এটাকে কি দিয়ে গুণ করতে হবে? অরুণের যে আনুপাতিক ভাগহার সেটা দিয়ে গুণ করতে হবে। অরুণের আনুপাতিক ভাগহার কত হবে? অরুণের অনুপাতের অংশ হচ্ছে 36 মাইনাস এক্স, আর আনুপাতিক সমষ্টি হচ্ছে 66 মাইনাস এক্স। তাহলে 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স, এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে অরুণের প্রাপ্ত লভ্যাংশ সমান কত হবে? 14,030 গুণিত 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স টাকা। তাহলে এটা হচ্ছে অরুণের প্রাপ্ত লভ্যাংশ। আমার অঙ্কে কত দেওয়া আছে? 7,130 টাকা অরুণের প্রাপ্ত লভ্যাংশ। তাহলে এই যে আমরা ক্যালকুলেশনের সাহায্যে যেটা বের করলাম 14,030 গুণিত 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স, এটা কার সঙ্গে সমান হবে? 7,130-এর সঙ্গে। তাহলে শর্তানুসারে কি লিখব? 14,030 গুণিত 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান 7,130। তাহলে এই দুটো সমান করে দিলাম, 14 যেটা আমরা এখানে ক্যালকুলেশনের সাহায্যে পেলাম আর যেটা দেওয়া আছে অরুণের লভ্যাংশ, তাহলে দুটো সমান করে দিয়েছে। দিয়ে এবার এটা ক্যালকুলেশন করব। দেখো এই যে 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স, এটা সমান এই 14,030টা গুণ ছিল এর সঙ্গে, ডান দিকে সমানের ডান দিকে পাঠালে কি ভাগ হয়ে যাবে? তাহলে সমানের ডান দিকে গিয়ে কি হবে? 7,130 বাই 14,030। 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান 7,130 বাই 14,030। শূন্য শূন্য কেটে যাবে, এটা কাটাকাটি করলে কত আসবে? 31 বাই 61। তাহলে এটা পেলাম 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান 31 বাই 61। এবার এটা কোনাগুনি গুণ করে দেবো। কোনাগুনি গুণ করে দিলে কত পাচ্ছি? গুণ হবে 31 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 2,046 মাইনাস 31 এক্স সমান 2,196 মাইনাস 61 এক্স। এবার এক্সগুলোকে সব বাম দিকে করে দেবো, সংখ্যাগুলোকে ডান দিকে করে দেবো। তাহলে মাইনাস 61 এক্স বাম দিকে আসলে কী হয়ে যাবে? প্লাস 61 এক্স। মাইনাস 31 এক্স ছিল সমান ডান দিকে ওইদিকে 2,196 মাইনাস 2,046 ওইদিকে যাবে। তাহলে 30 এক্স সমান কত পেলাম? 150। এক্স সমান কত হবে? 150 বাই 30 সমান 5। তাহলে এক্সের মান কত পেলাম? 5। এক্স কি ধরেছিলাম? যে অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকাটা দিয়েছিলেন। তাহলে এক্সের মান কত? 5। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন? 5 মাস পরে। তাহলে উত্তরটা পেয়ে গেলাম, অরুণ 5 মাস পর ব্যবসায় আরও 12,000 টাকা দিয়েছিলেন। বোঝা গেছে অঙ্কটা? এর পরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। সে কি বলছে? দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ও লাভের অবশিষ্টাংশের মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসেব করে লিখি। এখানে দুই বন্ধু ব্যবসা শুরু করেছেন। প্রথমে দুজন বন্ধু, একজন 40,000 টাকা আর একজন বন্ধু 50,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছেন। এবার চুক্তিপত্রে ঠিক হয়েছে যে যে লাভ হবে তার 50% হচ্ছে নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ হবে এবং বাকি 50% কি হবে? মূলধনের অনুপাতে ভাগ হবে।
তাহলে যে লাভ হবে সেই লাভের 50% সমান ভাগে নিজেদের মধ্যে ভাগ করবে, আর বাকি 50% হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করবে। এবার বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তার মানে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণটা দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম, তাহলে প্রথম বন্ধু কত টাকা লভ্যাংশ পেয়েছিল সেটা আমাদের হিসাব করতে হবে। এখানে কিভাবে করব অঙ্কটা আমরা দেখছি, স্টেপ বাই স্টেপ করি। প্রথমে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব, প্রথমে দুই বন্ধুর মূলধনের অনুপাতটা বের করব। মূলধনের অনুপাত কত হবে, প্রথম বন্ধু কত 40,000 টাকা দিয়েছে, দ্বিতীয় বন্ধু 50,000 টাকা, তাহলে 40,000 ইজটু 50,000 মানে 4:5 অনুপাত। আনুপাতিক সমষ্টিটা কত পাবো, এই দুটো যোগ করব, অনুপাতের পদ দুটো 4 আর 5 যোগ করলে কত হয় 9, তাহলে 4 + 5 = 9। এবার মোট লাভটা কত দেওয়া নেই, এখানে শুধু শর্ত দেওয়া আছে যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। তাহলে আমরা এখানে লাভের পরিমাণটা দেওয়া নেই, লাভের পরিমাণটা ধরে নেব, যে ধরি বছরের শেষে মোট লাভের পরিমাণ সমান এক্স টাকা। তাহলে বছরের শেষে মোট লাভের পরিমাণটা ধরে নিলাম এক্স টাকা। তাহলে লাভের 50% কত হবে, এই এক্সের 50% মানে এক্সের 50% হয় কত হবে, এক্স গুণিত 50/100। 50% মানে কি, লবে 50 হবে, হরে 100, এটা ক্যালকুলেশন করলে কত হবে x/2 টাকা। তাহলে লাভের 50%টা কত হচ্ছে x/2 টাকা। এই 50%টা কি হয়েছে, দুই বন্ধু সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে লাভের 50% থেকে দুই বন্ধুর প্রত্যেকে সমান পাবেন, কত পাবেন, এই x/2কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লাভের 50% থেকে দুই বন্ধুর প্রত্যেকে পাবেন সমান x/2 ভাজিত 2 টাকা, সমান কত হবে x/4 টাকা। এবার লাভের 50% হচ্ছে সমান ভাগে ভাগ হলো, বাকি 50% কি হবে, মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে বাকি 50% মানে কত টাকা লাভের, সেটা লিখছি, লাভের বাকি অংশ সমান মোট লাভ কত এক্স, তা থেকে x/2 বিয়োগ করলে কত হয় x/2 টাকা। এই লাভের বাকি অংশ থেকে প্রথম বন্ধু কত পাবে, এই অংশটা কি হয়েছে, প্রথম যে অংশটা ছিল সেটা হচ্ছে সমান ভাগে ভাগ হয়েছে, আর পরের অংশটা কি হবে, মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এই x/2 টাকাটা কি হবে, মূলধন যেটা অনুপাত ছিল 4:5 ওই অনুপাতে ভাগ হবে। তাহলে লাভের বাকি অংশ থেকে প্রথম বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ সমান কত হবে, এই যে x/2 গুণিত প্রথম বন্ধুর প্রাপ্ত যে আনুপাতিক ভাগহার সেটা দিয়ে গুণ হবে। তাহলে x/2 গুণিত অনুপাতে প্রথম বন্ধুর কত আছে 4, আর আনুপাতিক সমষ্টি কত 9, তাহলে 4/9 দিয়ে গুণ হবে, x/2 × 4/9 টাকা। এটা কাটাকাটি করে কত আসবে 2x/9 টাকা। তাহলে লাভের বাকি অংশ থেকে প্রথম বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ কত হচ্ছে 2x/9 টাকা। একই রকমভাবে দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত লভ্যাংশটা বের করব। তাহলে লাভের বাকি অংশ থেকে দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ সমান কত হবে x/2 গুণিত 5/9, অনুপাতে হচ্ছে 5 আর আনুপাতিক সমষ্টি হচ্ছে 9, তাহলে ইন্টু 5/9, x/2 × 5/9 টাকা। এটা ক্যালকুলেশন করলে কত আসবে 5x/18 টাকা। এইবার প্রথম এবং দ্বিতীয় দুই বন্ধুর মোট কত টাকা করে পাচ্ছেন দেখে নেব। প্রথম এবং দ্বিতীয় দুই বন্ধু x/4 টাকা করে প্রত্যেকে পেয়েছে, আর প্রথম বন্ধু মূলধনের অনুপাতে পেয়েছে 2x/9, আর দ্বিতীয় বন্ধু কত পেয়েছেন 5x/18। তাহলে প্রথম বন্ধুর মোট প্রাপ্ত টাকা সমান কত হবে, x/4 তার সঙ্গে এই 2x/9, তাহলে x/4 + 2x/9 টাকা, লসাগু হবে 36, এটা হবে 9x + 8x, ক্যালকুলেশন করলে কত হবে 17x/36, 17x/36।
তাহলে প্রথম বন্ধুর মোট প্রাপ্ত টাকা কত হলো 17x/36 টাকা। একই রকমভাবে দ্বিতীয় বন্ধুর মোট প্রাপ্ত টাকা কত হবে, সমান ভাগে যেটা পেয়েছে x/4 আর মূলধনের অনুপাতে যেটা পেয়েছেন 5x/18, এই দুটো যোগ হবে, তাহলে সমান কত হবে x/4 প্লাস 5x/18 টাকা। এই দুটো যোগ করলে লসাগু কত হবে 36, যোগ করলে ক্যালকুলেশন করে 19x/36 টাকা। তাহলে আমরা দুই বন্ধু মোট প্রাপ্ত টাকার পরিমাণ পেয়ে গেলাম। প্রথম বন্ধু কত পেয়েছে 17x/36 টাকা, দ্বিতীয় বন্ধু কত পেয়েছেন 19x/36 টাকা। অঙ্কে দেখো প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর থেকে কত টাকা কম পেয়েছে 800 টাকা। তার মানে প্রথম বন্ধুর টাকাটা দ্বিতীয় বন্ধুর থেকে কত কম 800 টাকা কম। তাহলে দ্বিতীয় বন্ধুর থেকে প্রথম বন্ধুর টাকাটা মাইনাস করলে কত হবে 800 টাকা। তাহলে লিখবো শর্তানুসারে 19x/36 মাইনাস প্রথম বন্ধু কত 17x/36, তাহলে 17x/36 সমান 800। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্ত টাকা, দ্বিতীয় বন্ধুর মোট প্রাপ্ত টাকা কত, এই দুটোর বিয়োগফল কত হবে 800। তাহলে শর্তানুসারে এটা লেখা হলো 19x/36 মাইনাস 17x/36 সমান 800। এটা ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মান পাবো। তাহলে এটা ক্যালকুলেশন করছি, লসাগু করলে কত হবে, এদিকে 36, 19x মাইনাস 17x বিয়োগ করলে কত হয় সমান 800। পরের লাইনে কত হবে, এটা বিয়োগ করলে 19x থেকে 17x 2x/36 সমান 800। এখান থেকে x সমান কত হবে 800 ইন্টু 36টা নিচে আছে হরে, ওইদিকে গেলে লবে চলে যাবে, আর 2x এর 2টা ওপরে আছে, তাহলে এইদিকে আসলে ডান দিকে আসলে নিচে আসবে। তাহলে 800 ইন্টু 36/2, এটা ক্যালকুলেশন করলে কত আসবে 14,400। তার মানে এক্স এর মান কত পেলাম 14,400। এই এক্স এর মানটা আমি যদি প্রথম বন্ধুর যে মোট প্রাপ্ত টাকা কোনটা 17x/36, এই এক্স এর জায়গায় ওই এক্স এর মানটা বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব প্রথম বন্ধু মোট কত টাকা পেয়েছেন, সেটাই চেয়েছে আমাদের প্রথম বন্ধুর মোট প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ। তাহলে এখান থেকে আমি কি পাবো, অতএব লিখবো অতএব প্রথম বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ সমান এই 17x/36 এর জায়গায় 14,400 বসিয়ে দেবো। তাহলে 17 ইন্টু 14,400/36 টাকা, এটা কাটাকাটি করে ক্যালকুলেশন করলে কত হবে 6,800 টাকা। তাহলে প্রথম বন্ধুর মোট প্রাপ্ত টাকা কত 6,800 টাকা। আরেকটা অঙ্ক দেখে নেব। পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসেব করে লিখি। তাহলে এখানে তিনজন কে পূজা, উত্তম আর মেহের, তিনজনে পূজা দিয়েছিল 5,000 টাকা, উত্তম 7,000 আর মেহের হচ্ছে 10,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে। এবার কি হয়েছে, ব্যবসার যে চুক্তি হয়েছে সেই শর্তগুলো কি ছিল না, কারবার চালানোর জন্য প্রত্যেক মাসে 125 টাকা করে খরচ হবে এবং হিসাবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম দুজনে প্রত্যেকেই, মানে একজন নয় প্রত্যেকে 200 টাকা করে পাবে এই দুজনের, এবং বছরের শেষে যা লাভ হবে এইগুলো দেওয়ার পর যে শর্তগুলো আছে খরচগুলো বাদ দিয়ে, মানে 125 টাকা করে মাসিক যে খরচ সেটা বাদ দিতে হবে লাভ থেকে, তারপর যে হিসাবপত্র রাখার জন্য যে মোট খরচ হবে এক বছরে সেগুলো বাদ দিয়ে বাকি টাকাটা কী হিসাবে ভাগ হবে তাদের মূলধনের অনুপাতে। এখানে কিছু বলে দেওয়া নেই যখন, তখন মূলধনের অনুপাতেই ভাগ হবে। তাহলে এখানে প্রথমে আমরা কি করব, অঙ্কটা পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাতটা বের করে নেব। তাহলে লিখব পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত সমান 5,000:7,000:10,000, মানে 5:7:10। এটা হচ্ছে
তিনজনের মূলধনের অনুপাত। এবার আনুপাতিক সমষ্টিটা বের করব। এই অনুপাতের পদগুলো যোগ করলে 5 + 7 + 10 = 22। আনুপাতিক সমষ্টি সমান 5 + 7 + 10 = 22। এবার বছরের শেষে মোট কত লাভ হয়েছে সেটা লিখব। বছরের শেষে মোট লাভ সমান 6,960 টাকা দেওয়া আছে এটা। এবার যে খরচগুলো হয়েছে, কারবার চালানোর জন্য প্রত্যেক মাসে কত করে খরচ বলেছে? 125 টাকা। তাহলে লিখব কারবার চালানোর জন্য মাসিক খরচ সমান 125 টাকা। এবার এটা মাসে 125 টাকা, তাহলে এক বছরে কত খরচ হবে? কারবার চালানোর জন্য এক বছরে খরচ সমান এই 125কে 12 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 12 সমান 1,500 টাকা। তাহলে কারবার চালানোর জন্য এক বছরে কত খরচ হচ্ছে? 1,500 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেককে মাসিক কত টাকা করে দিতে হবে? 200 টাকা, এটাও খরচ। তাহলে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পায়। এক বছরে দুজনে কত টাকা করে পাবে? 12 দিয়ে গুণ হবে 200 টাকাকে। তাহলে লিখব অতএব এক বছরে পূজা ও উত্তম প্রত্যেকেই পাবে, মানে পূজাও যা পাবে উত্তমও তাই পাবে। কত পাবে? প্রত্যেকে 200 টাকা করে, 12 মাস ইন্টু 12। তাহলে এক বছরে পূজা ও উত্তম প্রত্যেকে পাবে এই হিসাবপত্র রাখার জন্য কত? সমান 200 ইন্টু 12 মানে 2,400 টাকা। তাহলে এক বছরে পূজা ও উত্তম হিসাবপত্র রাখার জন্য দুজনে প্রত্যেকে কত করে পাবে? 2,400 টাকা করে। তাহলে কারবার চালানোর জন্য কত খরচ হচ্ছে বছরে? দেখো 1,500 টাকা। হিসাবপত্র রাখার জন্য বছরে কত খরচ হচ্ছে? দুজনের একজন 2,400 টাকা করে দুজনের, তাহলে এটাকে 2 দিয়ে গুণ হবে। 2 দিয়ে গুণ করে এই দুটো যোগ করলে তবে আমরা মোট কত খরচ হচ্ছে সেটা পেয়ে যাব। তাহলে লিখব কারবার চালানোর খরচ ও হিসাবপত্র রাখার মোট খরচ সমান কারবার চালানোর জন্য যে খরচ আর হিসাবপত্র রাখার জন্য যে খরচ তার মোট খরচটা বের করব। তাহলে লিখব কারবার চালানোর জন্য খরচ ও হিসাবপত্র রাখার মোট খরচ সমান কারবার চালানোর জন্য বছরে কত? 1,500 টাকা। তাহলে 1,500 যুক্ত পূজা ও উত্তম হিসেবের জন্য প্রত্যেকে 2,400 টাকা করে পাচ্ছে, তাহলে 2,400 গুণিত 2, দুজনেই 2,400 করে, তাহলে এই গুণিত 2, তাহলে 1,500 প্লাস 2,400 গুণিত 2 টাকা সমান 6,300 টাকা। তাহলে কত টাকা খরচ হচ্ছে? 6,300 টাকা। কত টাকা লাভ বছরের শেষে লাভ হয়েছে? 6,960 টাকা। সেই 6,960 টাকা থেকে এই খরচগুলো দিতে হবে। হিসাবপত্র রাখার খরচ আর কারবার চালানোর খরচ মিলে কত? 6,300 টাকা। তাহলে এটা মাইনাস হয়ে যাবে লাভ থেকে। তাহলে লাভের বাকি অংশ সমান কত হবে? 6,960 মাইনাস 6,300 টাকা। বিয়োগ করলে কত হবে? 660 টাকা। তাহলে কত টাকা থাকলো? 660 টাকা। এই 660 টাকাটা এই যে এদের মূলধনের অনুপাতে তিনজনে মিল ভাগ হবে, 5:7:10 মূলধনের অনুপাতে ভাগ হবে এই 660 টাকা। তাহলে মূলধনের অনুপাতে তিনজনের পূজা, উত্তম এবং মেহের কত করে পাবে সেটা বের করে নেব। তাহলে লিখব মূলধনের অনুপাতে পূজার প্রাপ্ত লভ্যাংশ সমান কত হবে? কত টাকা অবশিষ্ট থাকলো? 660 টাকা সব খরচের পর। সেটা এই তিনজনের মধ্যে ভাগ হবে 660 গুণিত পূজার আনুপাতিক ভাগার কত? 5/22, কারণ অনুপাতে 5 আছে আর আনুপাতিক সমষ্টিটা 22। তাহলে 660 গুণিত 5/22 টাকা। ক্যালকুলেশন করলে কত হবে? 150 টাকা। তাহলে মূলধনের অনুপাতে পূজা কত পাবে? 150 টাকা। একই রকমভাবে মূলধনের অনুপাতে উত্তমের প্রাপ্ত লভ্যাংশ কত হবে? এই 660 টাকাকে গুণ করতে হবে। 660 গুণিত কত হবে? 7/22, আনুপাতিক ভাগ আর 7/22 উত্তমে। তাহলে 660 গুণিত 7/22 টাকা। এটা কাটাকাটি করে ক্যালকুলেশন করলে কত হবে? 210 টাকা। তাহলে উত্তম কত পাচ্ছে? 210 টাকা। মূলধনের অনুপাতে মেহেরের প্রাপ্ত লভ্যাংশ কত হবে? 660 গুণিত 10/22 টাকা। 10/22 হচ্ছে মেহেরের আনুপাতিক ভাগার,
তাহলে এটা ক্যালকুলেশন করলে 300 টাকা। তাহলে দেখো মূলধনের অনুপাতে পূজা কত পেল, 150 টাকা। উত্তম কত পাচ্ছে, 210 টাকা। মেহের কত পাচ্ছে, 300 টাকা। তার আগে পূজা এবং উত্তম দুজনে হিসাব রাখার জন্য 2400 টাকা পেয়েছে বছরে। তাহলে পূজা মোট কত টাকা পাচ্ছে, পূজা পাবে কত, আগের 2400 টাকা তার সঙ্গে এই 150 টাকা যোগ, তাহলে 2400 প্লাস 150 টাকা সমান 2550 টাকা। উত্তম কত পাবে, উত্তম পাবেন সমান, উত্তমও 2400 টাকা পেয়েছে হিসাব রাখার জন্য, তাহলে 2400 প্লাস এখন যেটা পেয়েছে মূলধনের অনুপাতে 210 যোগ হবে, তাহলে 2400 প্লাস 210 মানে 2610 বা 2610 টাকা। আর মেহের তো শুধুমাত্র মূলধনের অনুপাতে পেয়েছে, আর কোনো টাকা পায়নি, তাহলে মেহের এই 300 টাকা পাবে, তাহলে মেহের পাবে 300 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম পূজা কত টাকা পাবে, 2550 টাকা। উত্তম কত টাকা পাবে, 2610 টাকা। আর মেহের কত পাবে, 300 টাকা। তাহলে অঙ্কটা বোঝা গেছে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সহজ, মাধ্যমিকে অঙ্ক আসে, একটা 5 নম্বরের অঙ্ক পাটিগণিতে পড়ে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করো প্রত্যেকেই 5-এ 5 পাবে। কাজে ভালো করে অঙ্কগুলো বুঝতে হবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও, আমি আবার তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো।